আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যামব্রিজ আইএলটিএস 11 রিডিং টেস্ট 2 প্যাসেজ 1 পেজ নাম্বার 65 এই প্যাসেজটার বাংলা ট্রান্সলেশন বা বাংলা অনুবাদ করতে যাচ্ছি। এটার হেডিংটা হচ্ছে দ্য স্টোরি অফ সিল্ক। সো আর পেজ নাম্বার 65 সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব যে বইটা বের করে আপনি একটু হচ্ছে আমাদের ভিডিওটা পজ করে বা নিজে একটু খুব ভালো মতো বুঝে বুঝে পড়ার বাংলা অনুবাদটা করার ট্রাই করবেন, যাতে আপনার রিডিং হ্যাবিটটা বাড়ে। যেমন আমি আমার ছোট ভাইকে বললাম যে দেখ, রিডিং এর ডেভেলপমেন্টটা সাধারণত একটু স্লো হয়। কেউ যদি 7 অ্যাভাব বা হচ্ছে আহ, ভালো একটা স্কোর করতে চায়, তাহলে অবশ্যই তাকে বাংলা মিনিংটা খুব ভালো মতো বুঝতে হবে, যেটাকে বলা হয় রিডিং হ্যাবিট বাড়ানো। এই রিডিং হ্যাবিট বাড়ানো ছাড়া রিডিং এর ডেভেলপমেন্টটা হচ্ছে খুব ভালো মতো হয় না। সো এইসব বুঝালাম, সে আমাকে বললো যে ভাই আমি চৌধুরী সাহেব না, আমি হাসান সাহেব। যাই হোক না কেন, সেই ছোট ভাই এখন কিছুদিন আগে বিয়ে শাদী করলো, সিঙ্গাপুরে থাকে, রবিবারে চলে যাবে। হটিবার, তাহলে দেখেন যে আমাদের হেডিংটার নাম হচ্ছে দ্য স্টোরি অফ সিল্ক। আমরা এটা থেকে কি বুঝতে পারতেছি? এটা পড়েই বুঝতে পারতেছি যে এটা সিল্ক সম্পর্কে কোনো একটা ঘটনা, সিল্কের একটা স্টোরি সম্পর্কে এখানে বলা হবে। এখানে আবার দেখেন একটা সাব হেডিং আছে। সাব হেডিং হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট লাক্সারিয়াস ফ্যাব্রিক। বিশ্বের সবচেয়ে বেশি বিলাসবহুল যে ফ্যাব্রিক বা বস্ত্র বা পোশাক, ফ্রম অ্যানশিয়েন্ট চায়না, প্রাচীন বা হচ্ছে আদি চায়না থেকে, টু দ্য প্রেজেন্ট ডে, চায়না থেকে মানে প্রাচীন চায়না থেকে বর্তমান সময় পর্যন্ত এই ঘটনাটা এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, যেটা আমরা হেডিং পড়েই বুঝতে পারতেছি। ওকে, তাহলে চলুন দেখি কি বলা আছে। প্রথম প্যাসেজে দেখেন যেটা হচ্ছে বলা আছে, silk is a fine, smooth material produced from the cocoons. দেখেন, আমরা একবারে যদি সম্পূর্ণ পড়ে ফেলি মিনিংটা ভালো মতো বুঝতে পারবো না। আমরা পুরো সেন্টেন্সটাকে স্লাইস করে ফেলবো, ভেঙে ভেঙে পড়বো। সিল্ক, এটা একটা রেশম বা সিল্ককে আপনি সিল্কই বলেন, বাংলাটা হচ্ছে রেশম। এই সিল্কটা হচ্ছে একটা ফাইন, সুন্দর, স্মুথ ম্যাটেরিয়াল, একটা এমন এক ধরনের ধরেন স্মুথ ম্যাটেরিয়াল, প্রডিউসড ফ্রম দ্য কোকনস। সো এইটাকে আগে ভাগ করে ফেলেন যে সিল্কটা হচ্ছে সুন্দর এবং একটা স্মুথ সফট ম্যাটেরিয়াল, যেটা কিনা প্রডিউস করা হয় কোকনস থেকে। এখন কোকনস কি এটা আমরা জানি না। দেখেন এখানে হাইফেন দিয়ে এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দিয়েছে যে কোকনসটা কি। কোকনসটা হচ্ছে সফট প্রোটেক্টিভ শেলস। এই যে দেখেন কোকনসের ব্যাখ্যা এখানে দেওয়া আছে যে কোকনসটা হচ্ছে সফট প্রোটেক্টিভ শেলস। শেলস মানে হচ্ছে সফট, মানে হচ্ছে নরম, প্রোটেক্টিভ মানে যেটা রক্ষা করা যায়, শেলস মানে হচ্ছে শ্বাস, মানে একটা কিছু সফট প্রোটেক্টিভ, প্রোটেক্টিভ শেলস মানে এই নরম একটা শেল যেটা দিয়ে প্রোটেক্ট করা হয়ে থাকে। ওকে, দ্যাট আর মেড বাই, যেটাকে তৈরি করা হয়ে থাকে, দেখেন এটা দেয়া আছে প্যাসিভে, দ্যাট আর মেড যেটাকে তৈরি করা হয়ে থাকে বাই মালবেরি সিল্ক ওর্মস। সো এই মালবেরি সিল্ক ওর্মস দিয়ে এই কোকনস এটাকে হচ্ছে তৈরি করা হয়ে থাকে। ইনসেক্ট লার্ভা, সো এই মালবেরি সিল্ক ওর্মসটাকে, ওর্ম মানে আমরা জানি হচ্ছে পোকা, সিল্ক মানে হচ্ছে রেশম। সো এই সিল্ক ওর্ম যেটাকে হচ্ছে, আবার এটাকে ব্রাকেটে দেওয়া আছে যে ইনসেক্ট লার্ভা। সো আমরা দু একটা মিনিং নাই বুঝতে পারি, কিন্তু দেখেন প্রত্যেকটারই ব্যাখ্যা বিশ্লেষণ আগে পরে দেয়া আছে। আর যে কথাটা আমি সবসময় বলে থাকি যে রিডিং এর ক্ষেত্রে 100% আমাদের 100% মিনিং বুঝতে হবে না, এ টু জেড বাংলা অর্থ না বুঝলেও আমরা আনসার করতে পারি। কোথাও কোথাও কোনো কোনো ওয়ার্ড আমাদের অজানা থাকতেই পারে। সো সেসব ক্ষেত্রে আমরা জিস্ট বা সারমর্মটা ধরে নেব। ওকে, লিজেন্ড হ্যাজ ইট, লিজেন্ড হ্যাজ ইট মানে পৌরাণিক একটা কাহিনী আছে বা যেটা কথিত আছে যে ইট ওয়াজ লেই জু। দেখেন একটা বিদেশি একটা নাম, উচ্চারণ ঠিক হচ্ছে না। যাই হোক না কেন, প্রপার নাউন দেখি বোঝা যাচ্ছে এটা একটা প্রপার নাউন, লেইজু, ওয়াইফ অফ দা ইয়োলো এম্পায়ার। সো এই লেইজুটাকে একজনের হচ্ছে একজন রাজার হচ্ছে ওয়াইফ। রুরাল অফ চায়না ইন অ্যাবাউট 3000 BC, মানে 3000 BC এই সময়কালীন হচ্ছে চায়নার একজন শাসক ছিলেন। হু ডিসকভার্ড সিল্ক ওর্মস, যে কিনা আবিষ্কার করেছিলেন
এই সিল্ক অর্মস বা রেশমের এই অর্মস বা এই যে ইনসেক্ট লার্ভা যেটা যেটা এই লেইজু তিনি আবিষ্কার করেছিলেন। এরপর দেখেন কি বলেছে, অন কোকোনাট অফ দ্য স্টোরি, সরি, অন অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি গোজ দ্যাট, মানে এই ঘটনার একটা অংশ বিশেষে বলা হয়ে থাকে, শি ওয়াজ টেকিং এ ওয়াক, তিনি হচ্ছেন হাঁটতেছিলেন, ইন আর হাজবেন্ডস গার্ডেন্স, তার স্বামীর বাগানে, স্বামীর বাগানে হাঁটতেছিলেন। তার মানে আগে দেখেন, মানে স্ত্রীদের একটা কন্ট্রোল করা হতো। এখন যেমন হচ্ছে স্বামীর সবকিছু মেয়েরা বলে সব আমার, অথচ তখনকার সময়ে বলতেছে হাজবেন্ডস গার্ডেন, বলেনি যে তাদের তাদের গার্ডেন, বলেছে হাজবেন্ডস গার্ডেন। তার স্বামীর বাগানে সে কি করতেছিল, হাঁটতেছিল। She discovered that silkworms were responsible for the destruction of several mulberry trees. So এগেইন সেন্টেন্সটা আমরা ভাগ করে ফেলি। she discovered that, তিনি আবিষ্কার করেছিলেন, silkworms বা হচ্ছে এই রেশম পোকা, সে তারা হচ্ছে রেসপন্সিবল ছিল, দায়ী ছিল, ফর দ্য ডিস্ট্রাকশন অফ সেভারাল মালবেরি ট্রিজ, এই যে মালবেরি ট্রিজ ধ্বংসের জন্য, মালবেরি ট্রিজ ডিস্ট্রাক্ট বা ধ্বংসের জন্য এই সিল্কওয়ার্মসটাই রেসপন্সিবল ছিল বা দায়ী ছিল। শি কালেক্টেড এ নাম্বার অফ কোকনস, এই যে দেখেন কোকনসটা কি, সফট প্রোটেক্টিভ শেলস, এটা একটা স্টোরি, একটা লাইনের সাথে আর একটা লাইনের মিল রয়েছে। কাজে আপনি যদি আগের লাইনটা ভালো মতো বুঝতে না পারেন, এই কোকনসটা কি এটা যদি এখান থেকেই ধরতে না পারেন যে এটা একটা প্রোটেক্টিভ শেলস বা একটা রক্ষাকারী খোসা বা একটা শ্বাস, সো সো এইটা পরবর্তীতেও কিন্তু ধরতে সমস্যা হবে। তো শি কালেক্টেড এ নাম্বার অফ কোকনস, সে তিনি হচ্ছে নির্দিষ্ট সংখ্যক কোকনস একসাথে সংগ্রহ করেন, এন্ড স্যাট ডাউন, এবং বসেন, টু হ্যাভ এ রেস্ট, এবং বিশ্রাম করার জন্য বসেন, আরাম করার জন্য বসেন। ইট জাস্ট সো হ্যাপেন, এটা যখনই এটা ঘটেছিল, দ্যাট শি ওয়াজ সিপিং সাম টি, তিনি কিছু চায়ে চুমুক দিচ্ছিলেন, চা পান করতেছিলেন আর কি। ওয়ান অফ দ্য কোকনস দ্যাট, একটা কোকনস, কোকনস এর মধ্যে একটা, শি হ্যাড কালেক্টেড, ল্যান্ডেড ইন দ্য হট টি, সেই কোকনসদের মধ্যে একটা গরম চায়ের মধ্যে ল্যান্ড করেছিল, মানে পড়েছিল, এন্ড স্টার্টেড টু আনরেভেল ইনটু এ ফাইন থ্রেড। আনরেভেল মানে হচ্ছে খুলে ফেলা, উন্মুক্ত করা, আর থ্রেড মানে হচ্ছে আপনার সুতা, ফাইন থ্রেড মানে সুন্দর সুতায় সেটা হচ্ছে আহ, পরিণত হতে শুরু করেছিল। স্টার্টেড টু আনরেভেল মানে উন্মুক্ত হতে বা হচ্ছে এটাকে খুলতে বা বড় হতে, একটা ফাইন থ্রেড বড় একটা সুতায় পরিণত হতে শুরু হয়েছিল। লাইজু ফাইন্ড দ্যাট শি কুড ওয়াইন্ড, মানে সে, আবারও একই কথা যে আমরা সেন্টেন্সটাকে ভাগ করে ফেলি, সে ফাউন্ড দ্যাট খুঁজে পেয়েছিল যে শি কুড ওয়াইন্ড দিস থ্রেড, সে এই থ্রেড বা এই সুতাকে সে ওয়াইন্ড করতে পারে বা ঘোরাতে পারে, অ্যারাউন্ড হার ফিঙ্গার্স, সে তার হাতের আঙুল দিয়ে এটাকে হচ্ছে আহ, সরাইতে পারে। সাবসিকুয়েন্টলি মানে পরবর্তীকালে, শি পারসুয়েডেড হার হাজবেন্ড, তার স্বামীকে প্ররোচিত করেছিল। যাই হোক না কেন, যুগে যুগে সবসময়ই স্ত্রীরা তাদের স্বামীদের প্ররোচনা দিয়ে থাকে। এখানেও দেখেন তার হাজবেন্ডকে পারসুয়েট করেছিল, প্ররোচনা দিয়েছিল, টু অ্যালাউ হার টু রিয়ার সিল্কওয়ার্মস মানে গ্রোভ অফ মালবেরি ট্রিজ, সে তার স্বামীর কাছ থেকে স্বামীকে প্ররোচনা দিয়েছিল, কিসে প্ররোচনা দিয়েছিল, অ্যালাউ মানে অনুমতি নিতে, কি অনুমতি নিতে, টু রিয়ার, টু রিয়ার সিল্কওয়ার্মস, এটাকে হচ্ছে লালন পালন করতে, অনেক গ্রোভ অফ মালবেরি ট্রিজ, এই মালবেরি ট্রিজ গুলোকে সে হচ্ছে লালন পালন করতে বা চাষাবাদ করতে সে অনুমতি নিয়েছিল। সি অলসো ডিভাইস, ডিভাইস মানে তৈরি করা, সে তৈরি করেছিল স্পেশাল রিল, একটা স্পেশাল রিল মানে হচ্ছে নাটাই বা হচ্ছে কোন একটা চালা, সো সে এটাও হচ্ছে তৈরি করেছিল, টু ড্র দ্য ফাইবার্স, এই এই ফাইবার্স বা বস্ত্র এই আঁশকে ড্র করার জন্য, আনার জন্য, ফ্রম দ্য কোকন ইনটু এ সিঙ্গেল থ্রেড, একটা সিঙ্গেল থ্রেডে নিয়ে আসার জন্য সে একটা রিল তৈরি করেছিল, সো দ্যাট যাতে করে দে উড বি স্ট্রং এনাফ, অনেক শক্ত হতে পারে, টু বি ওভেন ইনটু ফ্যাব্রিক, এই ফ্যাব্রিক বা বস্ত্র এটাকে বোনার জন্য, তৈরি করার জন্য সহজ হতে পারে। হোয়াইল ইট ইজ আননোন, এটা এখনো অজানা, জাস্ট হাউ মাচ অফ দিস ইজ ট্রু, এটা কতটা সত্য এখনো অজানা। ইট ইজ সার্টেনলি নোন দ্যাট, এটা নিশ্চিতভাবে জানা যে সিল্ক কাল্টিভেশন হ্যাজ এক্সিস্টেড ইন চায়না ফর সেভারাল মিলিনিয়া, সো অনেক বছর ধরে, মানে আগের কথাটা হচ্ছে অনিশ্চিত, কিন্তু এখন যে কথাটা বলতেছে সেটা হচ্ছে নিশ্চিত,
সে নিশ্চিত কথাটা হচ্ছে কি, যে চীনে প্রায় সহস্রাব্দ সময় ধরে এই রেশম চাষটা বিদ্যমান রয়েছে। ওকে, এরপরে দেখেন কি বলেছে, অরিজিনালি সিল্ক ওয়ার্ম ফার্মিং অর সোললি রেস্ট্রিক্টেড টু উইমেন। এই সিল্ক ওয়ার্ম ফার্মিংটা এটা হচ্ছে শুধুমাত্র উইমেন বা হচ্ছে মেয়েদের জন্যই এটা সংরক্ষিত ছিল। এই রেশম পোকা বা হচ্ছে গুটি পোকা অথবা রেশম গুটি, সিল্কওয়ার্ম, যে যে নামই বলুন না কেন, এটা শুধুমাত্র মেয়েদের জন্যই সংরক্ষিত ছিল। অ্যান্ড ইট ওয়াজ দে হু আর রেসপন্সিবল ফর দ্য গ্রোয়িং, এবং তারাই এটা গ্রোয়িং এর জন্য দায়ী ছিল। হারভেস্টিং অ্যান্ড উইভিং, হারভেস্টিং মানে হচ্ছে কি, মানে চাষাবাদ করা, উইভ মানে বোনানো, এটার জন্য তারাই রেসপন্সিবল ছিল। কারা? এই উইমেনরাই হচ্ছে রেসপন্সিবল ছিল। দেখেন, বারবার বলে আসতেছি যে একটা লাইনের সাথে আরেকটা লাইনের কিন্তু যোগ সাজশ রয়েছে। আপনি যদি আগের লাইনের যোগ সাজশটা পরেরটার সাথে মিলাইতে না পারেন, আপনার মনে হবে আল্লাহ এত কঠিন কেন। কিন্তু আদতে কিন্তু কঠিন না, একদমই কঠিন না। আপনি একটু যদি সময় নিয়ে ধৈর্য ধরে পড়েন, এটা হচ্ছে একদম সহজ। সিল্ক কুইকলি গ্রিউ ইনটু এ সিম্বল অফ স্ট্যাটাস। এই সিল্ক বা রেশম এটা হচ্ছে একটা স্ট্যাটাস হিসাবে পরিণত হয়েছিল। অ্যান্ড অরিজিনালি অনলি রয়্যালিটি ওয়ার এন্টাইটল টু হ্যাভ ক্লোথস মেড অফ সিল্ক। শুধুমাত্র রয়্যালিটি যারা, মানে যারা বড় লোক বা যাদের অনেক টাকা পয়সা ছিল, তারাই শুধু এই সিল্কের কাপড় কাপড় ব্যবহার করতে এনটাইটেল ছিল বা অনুমতি প্রাপ্ত ছিল। দ্য রুলস ওয়ার গ্রাজুয়ালি রিল্যাক্সড ওভার দ্য ইয়ার্স। সো এই এই রুলসটা ওয়ার গ্রাজুয়ালি রিল্যাক্স, আস্তে আস্তে এটাকে শিথিল করা হয়। আগে যেরকম শুধুমাত্র রয়্যালিটি যারা রাজকীয় ব্যক্তি তারাই এন্টাইটেল ছিল, আস্তে আস্তে এই রুলসটাকে হচ্ছে বিভিন্ন বছর যেতে যেতে এটাকে রিল্যাক্স করা হয়, শিথিল করা হয়, আনটিল ফাইনালি ডিউরিং দ্য কিং ডাইনেস্টি। ডাইনেস্টি মানে রাজত্বকাল, কিং ডাইনেস্টি রাজত্বকাল সময় থেকে এই সময় পর্যন্ত এটাকে রিল্যাক্স করা হয়। ইভেন পিশান্টস মানে এমনকি কৃষক সম্প্রদায়, দ্য লোয়েস্ট ক্যাস্ট, ওয়ার অলসো এন্টাইটেল টু ওয়ার সিল্ক, এমনকি কৃষকরাও এটা পরিধান করার জন্য অনুমতি প্রাপ্ত ছিল পরবর্তীতে। সামটাইম ডিউরিং দ্য হ্যান ডাইনাস্টি, পরবর্তী হ্যান ডাইনাস্টি নামক একজন ভদ্রলোকের সময়কালে, আমরা জানি না এই হ্যান হ্যান নামক সে ভদ্রলোক না অভদ্রলোক। তো তার সময়কালে এটা হচ্ছে কি হয়েছিল, সিল্ক ওয়াজ সো প্রাইস, এটা এতই দামি হয়েছিল যে ইট ওয়াজ অলসো ইউজড অ্যাজ এ ইউনিট অফ কারেন্সি, এটাকে কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো। গভর্নমেন্ট অফিসিয়ালস ওয়ার পেইড দেয়ার স্যালারি ইন সিল্ক, গভর্নমেন্ট অফিসিয়ালদেরকে তাদেরকে হচ্ছে স্যালারি দেওয়া হতো সিল্কের মাধ্যমে। যেমন ধরেন যারা শেয়ার বাজারে জব করে, তাদেরকে অনেক সময় বোনাস দেওয়া হয় শেয়ার দেওয়ার মাধ্যমে, যে দেখো তোমাকে আমি 50,000 টাকা দেওয়ার শেয়ার দিলাম, এটাই তোমার বোনাস। টাকার পরিবর্তে সিল্ক দিত। অ্যান্ড ফার্মার্স পেইড দেয়ার ট্যাক্সেস ইন গ্রেইন অ্যান্ড সিল্ক, এবং কৃষক তাদের ট্যাক্স পরিশোধ করত এই সিল্ক এবং হচ্ছে গ্রেইনের মাধ্যমে, শস্য এবং এই সিল্কের মাধ্যমে তারা তাদের ট্যাক্স দিত। সিল্ক ওয়াজ অলসো ইউজড অ্যাজ ডিপ্লোম্যাটিক গিফটস। বাপরে বাপ, এত দামি ছিল যে এই ডিপ্লোম্যাটিক গিফটস হিসাবে তাদেরকে দেওয়া হতো। যেমন কিছুদিন আগে একটা দেশের হচ্ছে আপনার রাজা আসলো, তাকে খাসির মাংস দিয়ে তাকে আপ্যায়ন করা হলো, যাওয়ার সময় অনেকগুলো খাসি দিয়ে দেওয়া হলো। একই রকম ভাবে তখনকার সময়ে ডিপ্লোম্যাটিক গিফটস হিসাবে সিল্ক দেওয়া হতো বাই দ্য এম্পারার, রাজার কর্তৃক। ফিশিং লাইন্স, বো স্ট্রিংস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড পেপার অল মেড ইউজিং সিল্ক। ভাই প্রত্যেকটা লাইন ধরেন, আপনি যদি নাও বুঝতে পারেন, বো স্ট্রিংস মানে ধনুক, এটা যদি আপনি নাও বুঝতে পারেন, অ্যাটলিস্ট এটা তো বুঝতেছেন যে এই সব কিছু লাইন্স, বোস্টিংস, মেডিকেল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড পেপার, এই সব কিছু তৈরি করা হতো কি দিয়ে? এই সিল্ক ব্যবহার করে বা সিল্কের মাধ্যমে এগুলোকে তৈরি করা হতো। দ্য আর্লিয়েস্ট ইন্ডিকেশন মানে পূর্বের যে একটা চিহ্ন অফ সিল্ক পেপারের বিং ইউজড, ব্যবহৃত হতো, ওয়াজ ডিসকভার্ড ইন দ্য টম্ব অফ এ নোবেল। সো একজন সম্ভ্রান্ত মানুষের কবর আবিষ্কৃত হয়েছিল, হুইজ এস্টিমেটেড টু হ্যাভ ডায়েট অ্যারাউন্ড 168 এডি। 168 এডি সময়কালে একজন মানুষের নোবেল বা একজন সম্ভ্রান্ত মানুষের কবর, যেটা কিনা হচ্ছে সিল্ক ব্যবহার করে তৈরি করা হয়েছিল, সেটা অনেক পূর্বের একটা ইন্ডিকেশন পাওয়া যায় বা ইঙ্গিত পাওয়া যায়। এরপর কি বলেছে, যে ডিমান্ড ফর দিস এক্সোটিক ফ্যাব্রিক ইভেন্চুয়ালি ক্রিয়েটেড দ্য লুক্রেটিভ ট্রেড রুট নাও নোন এজ দ্য সিল্ক রোড।
সো ডিমান্ড ফর দিস এক্সোটিক ফ্যাক্টরি মানে বিদেশি যে এই একটা প্রোডাক্ট বা একটা পণ্য ইভেনচুয়ালি ক্রিয়েটেড দ্য লুক্রেটিভ ট্রেড, মানে একটা লোভনীয় বাণিজ্য তৈরি করেছিল, বাণিজ্যের একটা রুট বা পথ তৈরি করেছিল যেটার নামই হয়েছিল সিল্ক রোড। টেকিং সিল্ক ওয়েস্টওয়ার্ড এবং এটাকে পশ্চিম দিকে নিয়ে যাওয়া হয়েছিল, অ্যান্ড ব্রিঙ্গিং গোল্ড সিলভার অ্যান্ড উল টু দ্য ইস্ট, এবং গোল্ড সিলভার এবং হচ্ছে উলকে পূর্ব দিকে নিয়ে যাওয়া হয়েছিল। ইট ওয়াজ নেমড, এটার নামকরণ করা হয়েছিল দ্য সিল্ক রোড আফটার ইটস মোস্ট প্রেশাস কমোডিটি। এটাকে সবচেয়ে মূল্যবান পণ্য হিসাবে বিবেচনা করার পরেই এটাকে এই সিল্ক রোড নামে অভিহিত করা হয়েছিল। হুইচ ওয়াজ কনসিডার টু বি ওর্থ মোর দেন গোল্ড, যেটাকে হচ্ছে গোল্ডের চেয়ে অনেক বেশি মূল্যবান মনে করা হতো। স্বর্ণের আর কি দাম, তার চেয়ে এটার বেশি দাম। দ্য সিল্ক রোড স্ট্রেচড ওভার 6000 কিলোমিটার ফ্রম ইস্টার্ন চায়না টু দ্য মেডিটেরিয়ান সি, মধ্য প্রাচ্যের সমুদ্র থেকে চায়না পর্যন্ত 6000 কিলোমিটার পর্যন্ত এই রোডটা বিস্তৃত ছিল। স্ট্রেচড মানে বিস্তৃত, কত কিলোমিটার পর্যন্ত? 6000 কিলোমিটার পর্যন্ত। ফলোইং দ্য গ্রেট ওয়াল অফ চায়না। সো এই চায়নার গ্রেট ওয়ালের পরেই ক্লাইম্বিং দ্য পামির মাউন্টেন রেঞ্জ, পামির মালভূমি যেটা আমরা বলে থাকি, পামির মাউন্টেন রেঞ্জ অতিক্রম করে, ক্রসিং মডার্ন ডে আফগানিস্তান, বর্তমান যুগের যে আফগানিস্তান রয়েছে সেটাকে ক্রস করে, অ্যান্ড গোয়িং অন টু দ্য মিডল ইস্ট, এবং হচ্ছে মিডল ইস্ট পর্যন্ত এটা হচ্ছে গিয়েছিল। এই রাস্তার কথা বলতেছে, কতটুকু এটা গিয়েছিল। উইথ এ মেজর ট্রেডিং মার্কেট ইন দামাস্কাস, সো দামাস্কাস পর্যন্ত এটা হচ্ছে গিয়েছিল। ফ্রম দেয়ার, সেখান থেকে দ্য মার্চেন্ডাইজ, এই পণ্যগুলো ওয়াজ শিপড, এগুলো নিয়ে যাওয়া হতো অ্যাক্রস দ্য মেডিটেরিয়ান সি, মধ্যপ্রাচ্যের এই যে সমুদ্র এলাকাগুলোতে এগুলোকে নিয়ে যাওয়া হতো। ফিউ মার্চেন্টস ট্রাভেলস দ্য এন্টায়ার রোড, খুব কম মার্চেন্ট পুরো রাস্তা গিয়েছিল। গুডস ওয়ার হ্যান্ডেলড, এই পণ্যগুলোকে এক জায়গা থেকে এক জায়গায় নেওয়া হতো, মোস্টলি বাই এ সিরিজ অফ মিডল ম্যান, মানে যে মধ্যস্বত্বভোগী যারা বিজনেসম্যান ছিলেন তাদের মাধ্যমে এই পণ্যগুলো নেওয়া হতো। ওকে, উইথ দ্য মালবেরি সিল্কওয়ার্ম বিং নেটিভ টু চায়না, দ্য কান্ট্রি ওয়াজ দ্য ওয়ার্ল্ড সোল প্রডিউসার অফ সিল্ক ফর মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স। প্রথম লাইনে কি বলেছে? উইথ দ্য মালবেরি সিল্কওয়ার্ম বিং নেটিভ টু চায়না। বিং নেটিভ টু চায়না, যেহেতু এটা চীনের হচ্ছে নেটিভ ছিল বা চীনের নিজস্ব, ওদের দেশি এটা হচ্ছে উৎপাদন হতো। দ্য কান্ট্রি ওয়াজ দ্য ওয়ার্ল্ড সোল প্রডিউসার, সোল মানে হচ্ছে একমাত্র, বিশ্বের মধ্যে একমাত্র প্রডিউসার, সিল্কের উৎপাদনকারী ছিল হচ্ছে চায়না ফর হান্ড্রেডস অফ ইয়ার্স, 100 বছরের বেশি সময় ধরে তারাই হচ্ছে এটার একমাত্র প্রডিউসার ছিল। দ্য সিক্রেট অফ সিল্ক মেকিং ইভেন্চুয়ালি রিচ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ভায়া দ্য বাইজেন্টাইন এম্পায়ার। সো বাইজেন্টাইন এম্পায়ারের দ্বারা সিল্ক তৈরির যে রহস্য বা গোপনীয়তা, এটা হচ্ছে কি হয়েছিল, পৌঁছে গিয়েছিল সারা বিশ্বের কাছে। হুইচ রুলড, এই বাইজেন্টাইন এম্পায়ার, সো তারা হচ্ছে কি করতো, রুল করতো বা তারা হচ্ছে শাসন করতো ওভার দ্য মেডিটেরিয়ান রিজন অফ সাউদার্ন ইউরোপ বা হচ্ছে দক্ষিণ ইউরোপের মেডিটেরিয়ান বা হচ্ছে মধ্যাঞ্চলের দিকে তারা হচ্ছে রুল করতো বা শাসন করতো। নর্থ আফ্রিকা অ্যান্ড দ্য মিডল ইস্ট ডিউরিং দ্য পিরিয়ড 330 থেকে 1453 এডি। নর্থ আফ্রিকা, আপনার হচ্ছে দক্ষিণ আফ্রিকা অ্যান্ড দ্য মিডল ইস্ট, এবং এই মিডল ইস্টের কথা এখানে বলা হয়েছে, সময়টাও দেওয়া আছে। অ্যাকর্ডিং টু অ্যানাদার লিজেন্ড, অন্য একটা সূত্র অনুসারে, মংস, সন্ন্যাসী, বিশেষ করে খ্রিস্টান ধর্মের এটাকে বলা হয় মংস, যারা ধর্ম প্রচার করতো, মংস ওয়ার্কিং ফর দ্য বাইজেন্টাইন এম্পায়ার, যারা হচ্ছে বাইজেন্টাইন এম্পায়ারের জন্য কাজ করতো, জাস্টিনিয়ান তাদের জন্য কাজ করতো। এটা একটা এডিশনাল ইনফরমেশন। মংস স্মাগল, তারা হচ্ছে চুরি করে নিয়ে যেত সিল্ক ওয়ার্ম এগস, এই সিল্ক ওয়ার্মের যে ডিম গুলো ছিল সেগুলো চুরি করে নিয়ে যেত। কোথায় নিয়ে যেত? কনস্টান্টিনোপলে নিয়ে যেত। কনস্টান্টিনোপলের আবার ব্যাখ্যা দেওয়া আছে ইস্তাম্বুল ইন মডার্ন ডে তুর্কি বা হচ্ছে টার্কি, যেটা আপনি বলেন প্রপার নাউন, সমস্যা নেই। ইন 550 এডি, 550 সালে এটাকে কনস্টান্টিনোপলে নিয়ে যেত। কনসিল্ড, গোপন রাখতো, ইনসাইড হলো ব্যাম্বো ওয়াকিং ক্যানস, সো একটা বাঁশের ক্যানের মধ্যে এটাকে হচ্ছে গোপন রাখতো। দ্য বাইজেন্টাইন্স ওয়ার অ্যাজ সিক্রেটিভ অ্যাজ দ্য চাইনিজ, সো বাইজেন্টাইন্সরা তারা হচ্ছে অনেক
অনেক লুকিয়ে রাখতো চাইনিজদের মতোই। হাউএভার এন্ড ফর মেনি সেঞ্চুরিজ, অনেক শতাব্দী ধরে দ্য উইভিং অ্যান্ড ট্রেডিং অফ সিল্ক ফ্যাব্রিক ওয়াজ এ স্ট্রিক্ট ইম্পেরিয়াল মনোপলি। এটা একমাত্র মনোপলি মানে হচ্ছে একক আধিপত্য ছিল এই সিল্ক ফ্যাব্রিকের ক্ষেত্রে তাদের তাদের কাছেই। দেন ইন দ্য সেভেন সেঞ্চুরি, সপ্তম শতাব্দীতে দ্য আরবস কনকার্ড পার্সা, আরবরা এই তাদেরকে জয় করে ফেলে, ক্যাপচারিং দেয়ার ম্যাগনিফিসেন্ট সিল্কস ইন দ্য প্রসেস। এবং যেহেতু পারস্য জয় করে ফেলে, একই ঘটনার সূত্রপাতে তারা এই ম্যাগনিফিসেন্ট সিল্কসটাও তাদের আন্ডারই চলে আসে, তাদের ক্যাপচারই চলে আসে। এরপরে দেখেন সিল্ক প্রোডাকশন দাস স্প্রেড থ্রু আফ্রিকা। সিল্ক প্রোডাকশনটা কোথায় কোথায় স্প্রেড হয়? আফ্রিকায়, সিসিলিয়ান স্পেন, সিসিলি স্পেন এই সমস্ত জায়গায়ও হচ্ছে স্প্রেড হয়। এই নামগুলো দেখে ডরাবেন না ভাই, আসল কথা স্প্রেড হয়েছে, কোথায় হয়েছে না হয়েছে আননোন জায়গা নোন জায়গা নো ম্যাটার, শুধুমাত্র দেখবেন এটা স্প্রেড হয়েছে। অ্যাজ দ্য আরব সুইফট, যেহেতু আরবরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল, থ্রু দিস ল্যান্ডস, এই ল্যান্ডগুলোতে, আন্দালুসিয়া ইন সাউদার্ন স্পেন, দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া নামক জায়গায় ওয়াজ ইউরোপস মেইন সিল্ক প্রডিউসিং সেন্টার, ইউরোপের প্রধান সিল্ক উৎপাদনকারী জায়গা হিসেবে বিবেচিত হয়েছিল ইন দ্য 10th সেঞ্চুরি, দশম শতাব্দীতে। বাট দ্য 13th সেঞ্চুরি, 13 শতাব্দীতে, হাউএভার ইটালি হ্যাড বিকাম ইউরোপস লিডার ইন সিল্ক প্রোডাকশন। ইটালি হচ্ছে লিডার হয়, দেখেন এক সময় থেকে আরেক সময় চলে যাচ্ছে তারা। যেহেতু আমাদের এখানে হেডিংটার নামই হচ্ছে দ্য স্টোরি অফ সিল্ক, মানে ফ্রম অ্যানশিয়েন্ট চায়না টু প্রেজেন্ট ডে, অ্যানশিয়েন্ট চায়না থেকে কিভাবে বর্তমান সময়ে আসছে, সে একটার পর একটা ঘটনা বলতেছে। আরবরা জয় করলো, আরবরা হচ্ছে আহ কিভাবে জয় করলো পার্সিয়ার, মানে হচ্ছে পার্সিয়ানদের কাছ থেকে, তারা আবার তাদের পরে আবার ইটালির কাছে গেল, ইটালি আবার এই সময় লিডার হলো ইন সিল্ক প্রোডাকশন অ্যান্ড এক্সপোর্ট, প্রোডাকশনে এবং রপ্তানিতে। ভেনেশিয়ান মার্চেন্টস ট্রেডেড এক্সটেন্সিভলি ইন সিল্ক অ্যান্ড এনকারেজ সিল্ক রস টু সেটেল ইন ইটালি। সো ভেনিসের যে ব্যবসায়ীরা ছিল তারা এককভাবে আপনার সিল্ককে উৎপাদন করত, এবং হচ্ছে সিল্ক গ্রোয়ার্স যারা ছিল তাদেরকে ইটালিতে সেটেল বা স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দিল। ইভেন নাও, এমনকি সিল্ক প্রসেস ইন দ্য প্রভিন্স অফ কমো নামক একটা প্রভিন্সে এটা প্রসেস হতো। ইন নর্দার্ন ইটালি এনজয়স অ্যান স্টিমড রেপুটেশন, এই জায়গার যে উৎপাদনগুলো হতো এটা অনেক রেপুটেশন বা হচ্ছে অনেক সুখ্যাতির সাথেই এখানে তারা কাজ করত বা এগুলোকে উৎপাদন করত। দ্য 19th সেঞ্চুরি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স দ্য ডাউনফল অফ দ্য ইউরোপিয়ান সিল্ক ইন্ডাস্ট্রি। সো 19 শতাব্দীতে এসে আবার ইউরোপিয়ান সিল্ক ইন্ডাস্ট্রির পতন দেখতে পাওয়া গেল। চিপার জাপানিজ সিল্ক ট্রেড ইন হুইচ ওয়াজ গ্রেটলি ফ্যাসিলিটেটেড বাই দ্য ওপেনিং অফ দ্য সুয়েজ ক্যানেল। সো জাপানিজ সিল্ক, যেটা হচ্ছে সুইস ক্যানেলের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা পেত, ওয়াজ ওয়ান অফ দ্য মেনি ফ্যাক্টরস ড্রাইভিং দ্য ট্রেন। সো তারা হচ্ছে অনেক ফ্যাক্টরের কারণে এই ট্রেনটাকে তারাই হচ্ছে এটাকে চালনা করতো বা ড্রাইভ করতো। দেন ইন 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীতে, নিউ ম্যানমেড ফাইবার্স, মানুষ কর্তৃক যে কৃত্রিম ফাইবার্স বা বস্ত্র, সাচ অ্যাজ নাইলন, স্টার্টেড টু বি ইউজড ইন হোয়াট ট্রেডিশনালি বিন সিল্ক প্রোডাক্টস। সো নাইলন বা মানুষ কর্তৃক যে সমস্ত ফাইবার বা বস্ত্র উৎপাদন করা শুরু হলো, সেটা ট্রেডিশনালি বিন সিল্ক প্রোডাক্ট, সেগুলো হচ্ছে সিল্ক প্রোডাক্টস নামে মানে ইউজ করা হতো, স্টার্টেড টু বি ইউজড, এগুলা সিল্ক প্রোডাক্টের মতো করে ইউজ করা হতো। সাচ এস স্টকিংস অ্যান্ড প্যারাশুটস। সো স্টকিংস এবং প্যারাশুটস এগুলো দুটো এক্সাম্পল হিসাবে দিয়েছে যে এই বিষয়গুলোকেও তারা আগের মতো সিল্কের মতো করেই ইউজ করতো। দ্য ওয়ার্ল্ড দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স, দুইটা যে বিশ্বযুদ্ধ হয়েছে, হুইচ ইন্টারাপ্টেড দ্য সাপ্লাই অফ র ম্যাটেরিয়াল ফ্রম জাপান, এই বিশ্বযুদ্ধের কারণে র ম্যাটেরিয়াল সাপ্লাই অনেক ব্যাহত ঘটেছিল। অলসো স্টিফোল্ড দ্য ইউরোপিয়ান সিল্ক ইন্ডাস্ট্রি, স্টিফোল্ড মানে হচ্ছে বন্ধ করা, এবং ইউরোপিয়ান সিল্ক ইন্ডাস্ট্রির যে বিজনেসটা এটাকে হচ্ছে তারা বন্ধ করেছিল। আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, জাপান সিল্ক প্রোডাকশন ওয়াজ রিস্টোর্ড, জাপানের এই সিল্কের যে উৎপাদনটা আবার পুনরায় নিয়ে আসা হলো উইথ ইমপ্রুভ প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি অফ র সিল্ক। সো এই প্রোডাকশনকে মানে ইমপ্রুভ করা হলো, উন্নত করা হলো, এবং র সিল্কের কোয়ালিটিটাও হচ্ছে ইমপ্রুভ করা হলো। জাপান ওয়াজ টু রিমেইন দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট প্রডিউসার অফ র সিল্ক, জাপান হচ্ছে একদম কাঁচা সিল্ক এর প্রডিউসের দিক থেকে
সর্ববৃহৎ হচ্ছে হিসাবে রয়ে গেল, রিমেইন মানে রয়ে গেল, মানে এই পর্যন্ত আমরা যা দেখতে পেলাম জাপানই হচ্ছে সবচেয়ে বেশি উৎপাদনকারী দেশ, অ্যান্ড প্র্যাকটিক্যালি দ্য অনলি মোর মেজর এক্সপোর্টার অফ র সিল্ক, এবং হচ্ছে প্র্যাকটিক্যালি বা বাস্তবে তারাই হচ্ছে মেজর এক্সপোর্টার, রপ্তানিকারক হিসাবে ছিল আনটিল দ্য 1970, 70-এর দশক পর্যন্ত। হাউএভার ইন মোর রিসেন্ট ডিকেডস, বর্তমান দশকে চায়না হ্যাজ গ্রাজুয়ালি রিক্যাপচার্ড, ওই যে চায়না যে একদম প্রথমে তারাই একমাত্র উৎপাদনকারী ছিল, তারা আবার এটাকে পুনরায় ধরে ফেলে ইটস পজিশন, তাদের পজিশন অ্যাজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট প্রডিউসার, বিশ্বের সবচেয়ে বেশি প্রডিউসার এবং এক্সপোর্টার, রপ্তানিকারক হিসাবে অফ র সিল্ক অ্যান্ড সিল্ক ইয়ার্ন। সো এই র সিল্ক এবং সিল্ক ইয়ার্নের প্রডিউসার এবং এক্সপোর্টার হিসাবে আবার তাদের জায়গা তারা ধরে ফেলে। টুডে অ্যারাউন্ড 1,25,000 মেট্রিক টনস অফ সিল্ক আর প্রডিউসড ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে 1,25,000 মেট্রিক টন তৈরি হয়ে থাকে, অ্যান্ড অলমোস্ট 2/3 অফ দ্যাট প্রোডাকশন টেক্স প্লেস ইন চায়না, এবং এর 2/3 চায়নাতে উৎপাদিত হয়ে থাকে। বিশ্বের 1,25,000 টোটাল হয়, আর হচ্ছে তার 2/3 হয় হচ্ছে চায়নাতে। সো এইভাবে আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা হচ্ছে প্যারাগ্রাফ। সো বাসায় তো আপনার আপনার টাইম নিয়ে সমস্যা নেই। সো রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য আমি সাজেস্ট করব যে ক্যামব্রিজের বইগুলো থেকেই এই টাইপসের, এই ডিফিকাল্টি লেভেলের প্যাসেজগুলোই আপনি ফাইনাল পরীক্ষায় পাবেন। সুতরাং অন্য অন্য আবোল তাবোল অন্য অন্য বই না পড়ে ক্যামব্রিজের বই থেকেই পড়ুন, রিডিং হ্যাবিট বাড়ান, এভাবে একটু বুঝে বুঝে সময় দিয়ে পড়েন, ইনশাল্লাহ ভালো করবেন, আল্লাহ সহায়।